সবাই হারিয়ে যায় আকাশের তারার মেলায়, তবু খুঁজে ফিরি তোমায়। আজও তারা জ্বলা আকাশে জেগে থাকে, মমতায় দু চোখ জেলে দেখছে আমায়। হয়তো ওই জ্বলে থাকা তারা আমার মা, আর স্নেহ ভরা আলো মায়ের ঠিকানা। এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে, চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে, আঙুলে আঙুল ধরে রেখে জানাতে বিদায়। আকাশে জ্বলে থেকে চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি, উঁচু উঁচু ফ্ল্যাট আকাশে তাকিয়ে থামি, তবু কতদিন স্পর্শে পাই না তোমায়। অসাধারণ লাগছিল, এক কথায় অসাধারণ লাগছিল। আর ব্যান্ড দল শিরোনামহীন আমার সাথে, সো দর্শকও নিশ্চয়ই বুঝেই গিয়েছে আমাদের আয়োজনের আজকে মোটিভটা কি। আমরা গান গল্প আড্ডায় বেশ খানিকটা সময় কাটাবো। আমি একটু দর্শকদের কাছ থেকে, যদি আপনারা অনুমতি দিলে আমি যাবো দর্শকদের কাছে, ওয়েলকাম জানিয়ে এসে আবার আড্ডায় ঢুকবো। দর্শক বুঝতেই পারছেন গানে গানে শুরু হয়ে গিয়েছে আজকে তিব্বত লাক্সারি সো প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার, এবং সাথে আছি বরাবরের মতোই আমি শাহরিন জেবিন। আর আমার আজকের অতিথি আপনারা এতক্ষণে জেনেই গিয়েছেন, জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন। স্বাগত আজকের আয়োজনে। আমার পাশে, ঠিক পাশেই বসে আছেন দলপ্রধান সঙ্গীত শিল্পী জিয়া। জিয়া ভাই, আমি তো পরিচয় করিয়ে দিলাম, আপনি একটু আপনার মতো করে দলের প্রত্যেকটি সদস্যকে যদি একটু পরিচয় করিয়ে দিতেন। অফকোর্স, শিরোনামহীনের বয়স প্রায় কি 30 বছর হয়ে গেল, তো এটা একটা লম্বা, এটা নিয়ে কথা বলবো। এটা একটা লম্বা জার্নি। তো এই জার্নিতে আমি মনে করি যে আমি খুব ফরচুনেট যে এইরকম মিউজিশিয়ানদের সাথে একত্রে কাজ করতে পারছি। ওই দিক থেকে শুরু করলে প্রথমেই হচ্ছে শাফিন, যে মাল্টি ইনস্ট্রুমেন্টালিস্ট, এবং অনেকগুলো যন্ত্র, লাইক এই যে ফ্লুটটা বাজাবে কিছুক্ষণের মাঝেই দেখা যাবে, ফ্লুট, ভায়োলিন, সারদ, শুধুমাত্র ড্রামার নয়। তো এই যে স্পেশাল কোয়ালিটিটা এটা আমাদের ব্যান্ডে আছে, এই বিষয়টা আমাদের জন্য একটা বড় শক্তি। এরপরে দীপু আছে গিটারিস্ট, ইশতিয়াক ভোকালে আছে, আর সাইমন তো আছেই পিয়ানো বাজায়, কিবোর্ডে আছে, আর আমি জিয়া সেই বরাবর মতোই বেস বাজাচ্ছি, চেলো মাঝে মাঝে ট্রাই করি। এই তো সবকিছু মিলেই আসলে শিরোনামহীন মানে একটা মাদকীয়তা, অন্যরকম একটা বিষয়। অ্যাকচুয়ালি এই আয়োজনটা একটু গল্প আড্ডার মধ্যেই হয়, কিন্তু আজকে আমার আপনাদের সাথে বসে মনে হচ্ছে আমি একটা কনসার্টে বসে গেছি। নট এক্স্যাক্টলি কনসার্টের জন্য আসলে আমরা এক্সপেক্ট করি যে হ্যাঁ ও ড্রামসে বসে থাকবে, তবে এই ধরনের আড্ডায় যেটা হয় আমি ওটা মিস করছি, শুধু ড্রাম কিবোর্ড এগুলো তো একটু না, নেক্সট টাইম হয়ে যাবে। আমি তো বাদ, আমার তো বেস গিটার আছে। তো ওই জায়গাটা থেকে কিন্তু আবার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এরকম যখন হয় তখন আবার ওর হাতে ওই যে বাঁশিটা দেখা যায় বা সারদ দেখা যায়, একটা পরিবেশ, একটা অ্যাকুস্টিক একটা ফিলিং আছে। হ্যাঁ, ওইটার আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা আমরা স্টেজে আমি লস্ট হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, কারণ আপনারা এই যে আয়োজন শুরুর আগে থেকে একটু প্র্যাকটিস হচ্ছিল, একটু করে দেখছিলাম, আবহটাই আসলে অন্যরকম। আপনাদেরকে আসলে আমি যেটা শুরুতে আপনি বলছিলেন, আমি অভিনন্দন জানাতে চাই আনুষ্ঠানিকভাবেই, কারণ যেহেতু আমি পেয়ে গিয়েছি আপনাদের সামনাসামনি, 3 দশক পূর্তি করেছেন, সবাইকে অভিনন্দন। কেমন ছিল এই যাত্রাটা? এই 30 বছরের যাত্রা কিন্তু কম না, দীর্ঘ সময়ের পথ চলা। আমি সবার কাছ থেকে শুনতে চাই। 25th অ্যানিভার্সারি সেলিব্রেশন ছিল, আর 30 বছর হতে আরো 2 বছর, আর 2 বছর বাকি আছে। এক বছর। সো ইয়েস, 25th-এ আমাদের খুব দারুণ কিছু স্মৃতি আমরা পাই। আমাদের বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট, আমরা কনসার্ট করি, জিয়া ভাই স্বপ্ন দেখে যে অর্কেস্ট্রার সাথে আমরা মিউজিক করব। সো ওই স্বপ্নটা আমাদের ফুলফিল হয়। অ্যাজ এ মিউজিশিয়ান এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র মিউজিশিয়ানরাই হয়তো বুঝতে পারবে প্রাপ্তিটা কত বড়। সো ইয়েস, আমরা বেশ হ্যাপি 25th অ্যানিভার্সারি উদযাপন করতে পেরে। হয়তো 30 বছর পূর্তিতে আমাদের প্ল্যানিং থাকবে কিছু একটা।
সো এটা ধীরে ধীরে দর্শক এরকম সাসপেন্স রেখেন না, কি কি প্ল্যানিং একটু করে বলেন না। হ্যাঁ না ডেফিনেটলি দর্শকদের জন্য মানে ওনাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের প্ল্যানিং থাকবে। সো সেটা এখনো পর্যন্ত আমরা ডিসাইডেড না, বাট ডেফিনেটলি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করবে। গতানুগতিকভাবে তো শিরোনামহীন না, শিরোনামহীন সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছে সবসময়। সো এবারও তাই হয়তো হবে। ওকে, মানে আপনাদের কি মতামত এই যে বা এক্সপেরিয়েন্সটা কেমন আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। 3 দশক কম সময় না। যেমন আমাদের 25th অ্যানিভার্সারির কথাও বলছিল, হ্যাঁ, তো আমরা যখনই এরকম কোনো সেলিব্রেশন বা কোনো কিছুকে উদযাপন করতে চাই তখন কিন্তু একটা ফেস্টিভ্যালের মতো করে করতে পারি বা একটা পারফরমেন্স দিয়ে করতে পারি, এরকম নানা রকমের ডিজাইনই হতে পারে। তো শিরোনামহীনের বিষয়টা হচ্ছে কি, এটা তখনই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় বিকজ আমরা আসলে মানে আমাদের স্বপ্নটা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক বড় হয়ে যায়। আচ্ছা, 25th যেটা হয়েছে, মেটালিকা করেছে এসএনএম, স্করপিয়ন্স করেছে বার্লিন ফিলহারমোনিক। তো এই যে ওদের যে এই অর্কেস্ট্রার সাথে যে এই যে প্রেজেন্টেশনটা, যেটা আমাদেরকে তুমুলভাবে ইন্সপায়ার করেছে, আন্দোলিত করেছে যে আমরাও এরকম করতে চাই, স্বপ্ন দেখেছি, কিন্তু এদেশে বসে এটাকে এক্সিকিউট করা যে কত কঠিন। হ্যাঁ, এটা আমরা আসলে যখন কাজ করতে গেলাম তার আগেও আমরা বুঝতে পারছিলাম কঠিন, কিন্তু কঠিনের মাত্রাটা এত বেশি হবে সেটা আমরা কাজে নামার পরে বুঝতে পেরেছি। আমরা 1 বছর ওটার পেছনে শুধু স্টাফ নোটেশন লিখে, মানে ওই যে কম্পোজিশনগুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করা বা অর্কেস্ট্রেশনের জন্য যে লেখা, এটার পিছনে তো 1 বছর কাজ করেছি, পরিশ্রম করেছি। প্রায় 7-8 মাস, 7 থেকে 8 মাস হবে আমরা প্র্যাকটিস প্যাডে প্র্যাকটিস করেছি উইথ দ্য গেস্টস অ্যান্ড এভরিথিং, এবং ওই অর্কেস্ট্রার সাথে মিলিয়ে নেওয়া, যেটা আবার অর্কেস্ট্রার টিমকে ওখানে ঢোকানো যাচ্ছে না, কারণ এটা তো অনেক ছোট জায়গা, বড় জায়গার প্রয়োজন হয়। মুম্বাই অর্কেস্ট্রা ছিল, সো ওরা এই দেশেও থাকে না, এই বিষয়গুলো ছিল। দেন এগেইন আমরা যখন লাস্টের দিকে একদম চলে আসলো তখন 3 দিন আমরা অডিটোরিয়াম ভাড়া করে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ জাদুঘর ওইটা ভাড়া করেছিলাম, অডিটোরিয়াম ভাড়া করে আমরা প্র্যাকটিস করেছি। যেই অডিটোরিয়ামে কনসার্ট হয় সেটাতে আমরা কনসার্টের প্র্যাকটিসটা করছি, প্র্যাকটিসের জন্য ভাড়া করেছেন। ও মাই গড। সো এই জাতীয় জিনিসগুলো আসলে এক্সিকিউট করা খুব মুশকিল। তো ওই যে ইশতিয়াক যেটা বলছিল 30 বছর বয়স, 30 বছরের শিরোনামহীন, ওটাকে উদযাপন করতে চাই, হ্যাঁ চাই, কিন্তু আসলে ঠিক কোন মাত্রায় কতটুকু পারবো সেগুলো নিয়েও ভাবতে হবে, সেটাও আসলে বাস্তবতার সাথে মিলিয়ে নিতে হবে। আপনারা মাঠে নামলেই একদম, আপনারা সাথে থাকলে পারবো, ইনশাআল্লাহ। আপনারা কিছু যোগ করবেন কিনা এই জায়গাতে? 30 আমি বছর জানতে আসলে চাচ্ছিলাম এই 30 বছরের পথ চলার অভিজ্ঞতাটা আসলে কেমন? 30 বছর তো অনেক লম্বা সময়। তো এই সময়টার 30 বছরের মধ্যে আমি 22 বছরই ছিলাম। তো সবার আগে মানে পুরোটা সময় জিয়া ভাই ছিল, যেহেতু উনি ফাউন্ডার ছিলেন, আমরা পরে জয়েন করেছি এরপরে। তো আমি 22 বছর এই ট্রেনটার মধ্যে আছি, 30 বছর যেটা চলছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের তো ঘটনাবহুল জীবন, ফুল অফ এক্সাইটমেন্ট, এতগুলো বছর, এতগুলো অ্যালবাম, এতগুলো গান, এতগুলো কনসার্ট ট্যুর। তো আসলে ঘটনাবহুল জীবন আসলে আমাদের, মানে ফুল অফ এক্সাইটমেন্ট, এবং অনেক এনজয় করেছি এই সময়টা। অনেক অ্যালবাম, অনেক কাজ, অনেক গান, অনেক কনসার্ট, সব কিছু নিয়ে অনেক অভিজ্ঞতা। আসলে আমাদের লাইফটা আসলে আমরা এনজয় করি, আমরা অ্যাজ এ মিউজিশিয়ান, হ্যাঁ, আমরা অ্যাজ এ ক্রিয়েটর, অ্যাজ এ মিউজিশিয়ান, আসলে এই জিনিসটা টোটালটাই এনজয়েবল ছিল। সৃষ্টিশীল গান নিয়ে আসেন, আমরাও সেটা এনজয় করি। আপনি কি কিছু যোগ করবেন এই জায়গাতে? আমার হচ্ছে শিরোনামহীনে জয়েন করা 2022-এ 25th অ্যানিভার্সারি যে শোটা, মানে ওইটা স্টার্ট হওয়ার 3 মান্থস আগে হচ্ছে আমি ব্যান্ডে জয়েন করি। সো ওই শোটা হচ্ছে আসলে আমার লাইফের মানে বেস্ট একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড ওই শোটা হচ্ছে বলতে গেলে আমার কাছে একটা বিশাল প্রেশারও ছিল যে এত শর্ট টাইমে এত বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট প্লাস এত আর্টিস্ট হচ্ছে ওই শোতে কোলাবোরেট করেছে আমাদের সাথে। আর আরেকটা ব্যাপার হচ্ছে জয়েন করার ঠিক কয়েক মাস পরেই ছিল ইউরোপ ট্যুর, অ্যান্ড এরপরেই আসলো অ্যালবামের কাজ। আচ্ছা, তো সবকিছু মিলে আমি নিজেকে আসলে অনেক লাকি ফিল করি যে মানে আমি জয়েন করার পরে এতগুলা ব্যান্ডের অ্যাক্টিভিটিস মানে ইনস্ট্যান্টলি পেয়েছি। হ্যাঁ, জয়েন করার পর থেকে ওদের উপর আছে। এক্স্যাক্টলি, জয়েন করে 20টা গান পারফর্ম করতে হবে 3 মাসের মধ্যে। এক্স্যাক্টলি, এটা অন্যরকম চাপ। হ্যাঁ, অন্যরকম 20টা গান হচ্ছে আমার পুরা 1 মাসের মধ্যে। আর এমন দলে জয়েন করছেন যে এটার কাছ থেকে এক্সপেকটেশনও বেশি দর্শকদের। মানে ভুল করার কোনো জায়গা গানগুলো নেই। অনেক কঠিন, সোজা কোনো গান না আসলে, তো অনেক চাপ ছিল ওর উপর। ওকে, আমি জিয়া ভাইয়ের কাছে একটা বিষয় আসবো, বাট তার আগে আপনার কাছে আসতে চাই, আপনি যদি কিছু যোগ করেন। আমার জয়েনিং অলমোস্ট 9 ইয়ার্স চলছে। একদম। সো এর মধ্যে প্রতিদিনই নতুন নতুন এক্সপিরিয়েন্স যোগ হচ্ছে। মানে আমরা কোথাও কনসার্টে যাচ্ছি, আমরা এটা নিজেরা ডিসকাস করি যে আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। প্রতিদিন এরকম নতুন নতুন নিত্য নতুন এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছে, অ্যান্ড এটাই এনজয় করি, এটাই চলছে। আর 25th ইউনিভার্সিটি যদি এত বড় আয়োজনের কিছু পার্ট না বললেও নয়, যে
আমরা যখন এগুলো প্র্যাকটিস করা স্টার্ট করি তখন তো আসলে ওই যে মুম্বাই অর্কেস্ট্রা আমাদের সাথে জয়েন করতে পারছিল না। তো ওই টাইমটাতে আমাকে আসলে যেহেতু কিবোর্ড প্লে করি, মাল্টি ইনস্ট্রুমেন্টের একটা জিনিস, তো মানে সাউন্ডস অফ বোর্ড আর কি যেটা, তো এখান থেকে আমাকে অনেক কিছু বাজাতে হতো যখন প্র্যাকটিস করতাম, সাপোর্টটা দিতে হতো। আচ্ছা। তো আমার প্রতি তখন ব্যাপারটা হচ্ছে আমি কি আমারটা দেখবো, মানে আমি স্টেজে কি পারফর্ম করবো ওটাকে আমি ভালো করে পারফর্ম করবো নাকি এটা দেখবো, এটার মধ্যে একটা ঝামেলা রেখে যেত। যত কিছুই হোক পরবর্তী সাকসেসফুলি পুল অফ করতে পারছি, এটা হচ্ছে অনেক বড়। দারুণ দারুণ, আপনাদের কথা শুনে মনে হচ্ছে একদম লাইফটা এনজয় করে গেলেন আসলে পুরোটা সময়, যতই চাপে থাকুন না কেন। জিয়া ভাইয়ের কাছে আসবো, যে প্রশ্নটা আমি রাখতে চাই সেটা হচ্ছে যে 30 বছর কিন্তু কম সময় না, তাই না? 30 বছর ধরেই আপনি আছেন এখানে, কেউ 22 বছর ধরে আছে, কেউ 22 সাল থেকে আছে, আপনি 9 বছর অলমোস্ট বলছেন এরকম, তাই না? সো ব্যান্ডল মানেই কিন্তু ভাঙা গড়ার একটা বিষয় আছে, তো আপনি অনেক কিছুই দেখেছেন, হ্যাঁ একটু বলেন না শুনি। আমি আসলে ওই যে নদীর ভাঙন দেখার মতো করে ভাঙা গড়া এগুলো দেখে গেলাম। নদী ভাঙলেও কিন্তু আবার দেখা যায় চর পড়ে, আরেক দিকে কিন্তু উঠে যায়। তো এই 30 বছর শব্দটা যখন আসে তখন প্রথমেই আমার মনে হয় যে ঠিক আছে, তার মানে হচ্ছে আমি অনেক বৃদ্ধ, এই ব্যাপারটা প্রথমেই এস্টাবলিশড হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একদমই বৃদ্ধ না। যে ভাই না, বৃদ্ধই forever young। একদম একদম তাই। একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে যে 5 জন বসে আছি সবচেয়ে স্ট্রং মানুষ হচ্ছে জিয়া ভাই। একদম তাই, কারণ 30 বছর একটা জায়গায় ধরে রাখছে। এটা একদম বাস্তবতা। আমরা নিজেরা ডিসকাস করি, আমরা ওনার এনার্জির সাথে আমরা নিজেরা ডিসকাস। আমিও কোন অর্থে বলেছি কারণ আপনি বৃদ্ধ না, বিকজ আপনি যুগে যুগেই তরুণদেরকেই একদম তরুণদের মাথায় মনে বসে আছেন এবং সব ধরনের শ্রোতারাই আছে আপনার। সো নো চান্স, দেন বলেন এই ভাঙাগড়ের গল্পটা শুনতে চাই। দ্যাটস ডেফিনেটলি দ্য বেস্ট চান্স, মানে বেস্ট ফিচার চান্স না ফিচার, যে আমাদের লিসেনাররা আসলে তরুণ। আমি মনে করি যে আমাদের যত ভাঙা গড়া বা যাই হোক না কেন, এই যে 30 বছরের জার্নি, এই যে লম্বা জার্নি, এই লম্বা জার্নিতে আমাদের সাথে যারা যুক্ত থাকে তারা হচ্ছে লিসেনার। তো এই লিসেনারের বয়স বাড়তে থাকে। তো এইটাকে আমি কম্পেয়ার করি উইথ, যেমন আমরা মাসুদ রানা পড়তাম, তো মাসুদ রানা বা জেমস বন্ড, এদের বয়স বাড়ে না। শিন কনেরি এখন বুড়ো হয়ে গেছে, তো শিন কনেরি তো এখন আর জেমস বন্ড না, এখন তো জেমস বন্ড চেঞ্জড। তো এই যে ড্যানিয়েল ক্রেইগ পর্যন্ত যে এই যে জার্নিটা, এটা কেন ঘটলো? বিকজ জেমস বন্ড আসলে বুড়ো হতে পারবে না, কারণ তার লিসেনার বা অডিয়েন্স বুড়ো হয় নাই, হবে না। ওই জায়গাটা থেকে শিরোনামহীনের ব্যাপারটাও ওই রকম, যে যারা গান শুনতে আসে কনসার্টে, আমরা কিন্তু দেখতে পাই, আমরা যে পারফর্ম করি সবচাইতে বড় মানে কমিউনিকেশনের সুযোগটা কিন্তু আসলে স্টেজে ঘটে। তো ওখানে আমরা দেখছি যে আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে পুরোটাই হচ্ছে ইয়াং ক্রাউড, মানে আমরা তাদের সাথে আবার কথা বলি যে হ্যাঁ আমাদের বয়স কিন্তু 18, তোমাদের বয়স কি 18? তো এই যে বলার সুযোগটা, এটা কেন তৈরি হচ্ছে? কারণ আসলেই তারা হচ্ছে 18-র আশেপাশেই। তো এই কমিউনিটিটা আমাদের গান শুনতে আসছে, আর তার মানে কি যাদের বয়স হয়ে গেছে তারা আমাদের গান শুনছে না? শুনছে তো ভাইয়া, আমার বয়স অন্তত 18 না, আবার বুড়িও হই নাই, বাট আমি তো শুনি গান। এনিওয়ে, যারা বুড়ো হয়ে গেছে তারাও কিন্তু আমার মতো বুড়ো যারা হয়ে গেছে তারাও তো গান শুনছে। তো তারা কিন্তু তারা একজন আমাদের ব্যান্ডের হয়তো অন্য একটা লাইন আপের সময় তার ইমোশনটা ছিল, এই মুহূর্তে যে গান শুনছে কনসার্টে আসছে সে কিন্তু আবার অন্য জেনারেশনের বা তার বয়সের ডিফারেন্স আছে। সো সে কিন্তু আবার একটা ডিফারেন্ট লাইন আপ শিরোনামহীনের দেখছে। এই জায়গাটায় পার্থক্যটা হচ্ছে যে যে এখন আর ওইভাবে কনসার্টে আসে না, কিন্তু এখনও বসে গান শোনে, সে তার মতো করে নস্টালজিক হয়। আবার সময়ের টানাপোড়েনে ওই যে এগিয়ে যাওয়াটা, সেটার সাথে একটা প্রযুক্তিগত একটা বিষয়ে যুক্ত হয়, আর হচ্ছে উৎকর্ষ যুক্ত হয়। উৎকর্ষর ভালো ইংরেজিটাও আমি আসলে রিকল করতে পারছি না যেটি কি হবে, কিন্তু এটা হচ্ছে যে ওই যে প্লাস পয়েন্টটা আর কি, যে এখন তো সাউন্ড অনেক এগিয়ে গিয়েছে, এখন তো আমরা কম্পোজিশনে আরও একটু ম্যাচিউরড হয়েছি, এখন তো আমরা রেকর্ডিংয়ে আর একটু বেশি অ্যারেঞ্জমেন্টে যেতে পারি। তো ওই অংশটা কিন্তু আসলে আমরা প্রিভিয়াসলি পারি নাই। তো এই যে এগিয়ে যাওয়াটা, ওটার সাথে ও কোপ আপ করতে পারলে ফাইন, না হলে সে নস্টালজিক মেমোরি নিয়েই থাকবে। যেটা জেমস বন্ডেরও ঘটে, যেটা মাসুদ রানারও ঘটে। সো নাথিং ডিফারেন্ট। আমি আর কি ওইভাবে বিষয়টাকে দেখি। মানে একটা ব্যাপার থাকে আসলে, যে যারা আমাদেরকে ছোটবেলায়, মানে শিরোনামহীনের ছোটবেলায় যারা আমাদেরকে দেখেছে, তো এটা একটা ব্যাপারটা এরকম যে একটা বাচ্চার মতো, আপনি একটা বাচ্চা কথা বলতে পারতেছে না, এটা কিন্তু এনজয় করবেন।
ও ঠিক মতো কথা বললে কিন্তু আপনার এত মজা লাগবে না, কারণ সবাই ঠিক মতো কথা বলে। একটা বাচ্চা ঠিক মতো কথা বলতে পারতেছে না, ওটাই কিন্তু আপনার কাছে ইন্টারেস্টিং। তো আমাদের কম্পোজিশনটা যখন ছিল আমরা পারতাম না, কিছু একটা হয়েছে, ওটা কিন্তু সবাই অনেক পছন্দ করতো। একটা সময় ছিল, ওই সময়ের মানুষগুলো দেখা গেল ওগুলো পছন্দ করে বসে আছে। তারা কিন্তু এখন যখন আমরা মানে ম্যাচিউরড হয়েছি, তখন মনে হচ্ছে না ওইটাকে তো মিস করছি আমি। তো একটা বাচ্চা তো বড় হবে, তো আমাদের কম্পোজিশন, আমরা তো অ্যাজ এ হিউম্যান বিং আমরা বড় হচ্ছি, আমাদের কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, আমাদের ম্যাচুরিটি বাড়ছে। তো ওই রকম একটা ব্যাপার থেকে যাচ্ছে, কারণ আমরা 30 বছর ধরে কিন্তু অডিয়েন্সদের দেখতেছি। একটা টাইমে আমরা কিন্তু 3-4টা জেনারেশন দেখছি, যারা নিয়মিত কনসার্টে আসতো তারা এখন বলে ভাই আসতে পারি নাই, চাকরি করি, এই ভাই দেশের বাইরে চলে গেছি। তো এরকমই আর কি, আমরা সবাইকে দেখতেছি আসলে এখানে বসে বসে যে আপনাদের সবার কাছ থেকে কনসার্টের অনেক গল্প শুনতে হবে, আমার প্র্যাকটিস টাইমের গল্পও শুনতে হবে। বাট একটু আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম ব্যান্ড দলের ভাঙা গড়ার একটা প্রসঙ্গে, তাই তো 2017 সালের অক্টোবরের একটা সাক্ষাৎকারে শিরোনামহীন ব্যান্ডের প্রাক্তন তানজিদ তুহিন বলেছিলেন যে তাদের কাছে বন্ধুত্বের চেয়ে টাকার মূল্য বেশি। মানে এইটা দেখার পরে কি আপনি কষ্ট পেয়েছিলেন? আপনিও বলছেন হ্যাঁ হ্যাঁ, টাকার মূল্য তো আসলে বেশি। তো এটা আবার যদি কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এবং মনে হয় যে তাই নাকি, তখন তো একটু কষ্ট লাগেই। তো এরকম কষ্ট লেগেছে। থাক, আমরা কষ্টের বিষয়টাতে আর যেতে চাই না। শিরোনামহীন ব্যান্ড আমার সাথে যদি একটা গান আমি দর্শকদের না শুনিয়ে যাই, আমার দর্শক মানে আমার অডিয়েন্স ফেরত আসবে না আর কি। প্লিজ। এই গানটা আমাদের এই গানটা আমাদের লাস্ট অ্যালবামের গান, যে অ্যালবামটা রিলিজ হচ্ছে বাতিঘর। বাতিঘর অ্যালবামের একটা খুব প্রেমের বিচ্ছেদের একটা গান, গানের নাম হচ্ছে প্রিয়তমা। তো একটু চেষ্টা করি প্লিজ। প্রিয়তমা চোখে চোখ রেখে কথা হোক নীরবে, কিছু কথা এভাবেই নির্বাক একান্তে নিবিড়ে, ঝাঁঝালো বাতাসে বেদনার নীল ঠোঁট, অজস্র বেলি ফুল হাতে অভিমান প্রিয়মান বিকেলে, পৃথিবীর মিথ্যে স্বপ্নের আড়ালে অযথাই কি নিভে যায় আলো দিনের শেষে। সেই বিকেলে বৃষ্টির জলে অভিমান মাখা খেয়ালে তুমিও কি ভেঙেছিলে আকাশে নীরব নিঃশ্বাসে, নীলকণ্ঠ মেঘে হয়ে আসে তোমার দীর্ঘশ্বাস। একটা বিষয় একটু আমার জানতে ইচ্ছা করছে, জিজ্ঞেস করতে চাই। ব্যান্ড তারকারা মানে একটু চুলের একটা বিষয় আছে, বড় বড় সুন্দর চুল আপনাদের সবার মাথায়। আমি কি একটু জানতে পারি আপনারা এটার জন্য এক্সট্রা কোনো এফোর্ট দেন কিনা বা কি করেন? আচ্ছা, এখান থেকে হ্যাঁ, আপনার চুলটা বেশি ইউনিক। আমি ব্যক্তিগতভাবে কোনো এফোর্ট দেই না। আচ্ছা, সো আর চুল একটা ভালো লাগা, এটা একটা ফ্যাশনের একটা পার্ট। ওকে। সো আমরা সবসময় বড় বড় রকস্টারদেরকে দেখে এসেছি। আচ্ছা, ওখান থেকে ইন্সপায়ার আর নিজেরও ভালো লাগে, মনে হয় যে একটু খোঁচা যদি না লাগে ভালো লাগে না, এরকম আর কি। এটা হচ্ছে মানে মেইনটেইন করা টু টাফ ভাইয়া, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। মেইনটেইন করা আসলে আমিও মানে একদম ইস্তেখারের মতোই, মানে আসলে কোনো কিছুই মেইনটেইন করি না, এটা ন্যাচারালি এরকম। জাস্ট একটা জিনিসই মেইনটেইন করি, ন্যাচারালি আমাদের ঘাম ঝরে যায় চুলের টেনশনে, চুলটা কাটি না।
না ওকে দেখলে মনে হয় ও নিয়মিত পার্লারে যায়, এটা তাই না? আসলে কিন্তু যায় না, ব্লো ড্রাই করা মনে হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, আসলে যায় না। তো আমার তো বললাম যে 22 বছর ধরে আমি সার্ভিস দিচ্ছি এখানে, তো আমার চুল কিন্তু 21 বছরই ছোটই ছিল। গত এক বছর ধরে হ্যাঁ, ভাবলেন এক যে বছর। সঙ্গদোষে একটা বিষয় আছে না? সঙ্গ দোষ হইলে তো আরো আগেই হইতো, ব্যাপারটা ওইটা আচ্ছা। হয় নাই। ব্যাপারটা হয়েছে যে হঠাৎ করে আমার একটা উপলব্ধি হইলো যে আসলে চুল ছোট না রাখলে এক বছরে এতখানি লম্বা হয়ে গেছে, কি না, সুন্দর। এক বছর একটু বেশি হবে হয়তো, মানে রিসেন্টলি আর কি জিনিসটা, মানে উপলব্ধিটা একটু হ্যাঁ, বড়। উপলব্ধিটা হচ্ছে যে মানে চুল তো 20 বছরই ছোট ছিল, তো তখন দেখা এবার গেল একটু চুল বড় ছোট হোক। রাখলে আসলে কেউ দাম দেয় না, মানে কিছু একটা ফোকাস লাগে। মানে সাধারণ একটা মানুষ হেঁটে গেলে কিন্তু কেউ তাকায় না, যদি দেখা যায় পাগল একটা হেঁটে যাইতেছে চটের বস্তা গায়ে দিয়ে, তাহলে কিন্তু সবাই তাকায়। তো ওইটা আমি দেখলাম যে নাইস কনসেপ্ট, নাইস কনসেপ্ট, হ্যাটস অফ ব্রাদার। আমি দেখছি, মানে আমি আগেও এরকম হয়েছে যে হ্যাঁ ঠিক আছে কনসার্ট শেষে হেঁটে গেছি, আমার দিকে কিন্তু কেউ আসে নাই, কিন্তু এখন আমি হেঁটে যেতে এখন পারি না। তাকায় না? এই যে হ্যাঁ, আমিও এখন হেঁটে প্রশ্ন গেলে ভাই করলাম। একটা ছবি তুলবো, মানে বুঝে যে এ তো সাধারণ লোক না, নিশ্চয়ই কোনো ভেজাল আছে, নিশ্চয়ই ব্যান্ডের লোক নাহলে পাগল, এটার একটা। কি ভেজাল কি আসলে আছে আপনারা বলেন তো? এইটা মানে ও বেসিক্যালি যেটা বলার চেষ্টা করলো সেটা দিয়ে ও বুঝিয়ে দিল খুব সুন্দরভাবে যে আমরা এখানে সবাই পাগল, এবং ও এতদিন পাগল ছিল না, কিন্তু এখন হয়েছে রিসেন্টলি, আগে ছিল না। জি ভাই, আপনি কি এক্সট্রা কেয়ার করেন একটু ওই যে বলেন? পাগল আর কি কি করে এক্সট্রা কেয়ার করে, তো আমি আর ও সবচেয়ে বেশি চুলের পিছনে কেয়ার করি, এদের কথাবার্তায় যেটা মনে হচ্ছে। এরা তো কোনো কেয়ার করে না, এই অবস্থায় চুল শুকিয়ে ওদের এমনিই হয়ে গেছে, মানে এমনি শ্যাম্পু, হয়ে গেছে। কন্ডিশনার রেগুলার দেওয়া, হেয়ার প্যাক, কিচ্ছু দেয় না, তাতে ওরা এত সুন্দর। শ্যাম্পুটা ইউজ করে। আর আমরা এত কেয়ার করার পরে আমাদের চুলের অবস্থা খুবই বাজে, আমারটাও ভাইয়া বাজে, কিছু ওরটাও বাজে। যোগ আমার হচ্ছে করেন? সবাই যখন চুল রাখলো আমার হচ্ছে গো উইথ দ্য ফ্লো, আর কিছু না। ওর হচ্ছে সঙ্গ দোষে ভাসছে, এখন দেখা যাচ্ছে সবার চুল বড়, এখন ও একা পড়ে গেছে, কখনো বাদ দেয় না। ব্যাপারটা ওরকমই, আমি যত বছর ধরে আছি লাস্ট 1 ইয়ারও হয় না এখন আমার চুল যেটা বড় দেখছে। মেইনলি হচ্ছে এই মাত্র এমনও অনেকজন আছে যেটা আমার ওই ছোট চুলে অভ্যস্ত, এখন বড় চুলটা দেখে নাই। এখানে মনে এই ফার্স্ট টাইম যে কোনো টিভি সেটে বড় চুল নিয়ে আসলাম। আমি জাস্ট একটা টপিক তুলে দিলাম, কি সুন্দর সবাই মানে আলোচনায় অংশ নিয়ে নিল, কি দারুণ ভাবে জায়গাটা জমিয়ে দিল। Topic ভালো প্র্যাকটিসের ছিল। সময় আসলে কি টপিক ভালো ছিল। টপিক ভালো ছিল, যাক আমি নিজের একটু ভালো লাগতেছে ভাবতেই। তো আরেকটা সুন্দর টপিক দিয়ে দেই, প্র্যাকটিসের সময় আসলে কি করেন আপনারা? প্র্যাকটিসের আমি গল্পগুলো কনফেশন শুনতে চাই। Practice করি। প্র্যাকটিসের সময় সবচেয়ে বেশি লেট করি আমি। আচ্ছা, আগে এজন্য জরিমানা হয়, আসলে জিয়া হয় ভাই প্রায়। সিলেক্ট করে। আমাদের আবার রুলস আছে যে লেট জরিমানা করবে হয়। ওই দিন হচ্ছে ট্রিটটা সে দিবে, যেটা যে আমাদের কারণে লেট করলে আমরা খুশি হই, খুশি। ও, কারণ ও তো খাবে, ও তো জরিমানা দিবে। জরিমানা দিবে। এই পর্যন্ত কত টাকা জরিমানা দিচ্ছেন লেট করে যাওয়ার জন্য? কত টাকা প্র্যাকটিসে তো এই জন্য অনেকবার, মোর দ্যান 20 টাইমস, আরো বেশি হতে পারে। 20 টাইমস। লাস্ট কি করছেন, জরিমানা কি দিচ্ছেন? Last ওই যে আমরা চায়েন ছিল সিঙ্গারা, ওইটা অনেকগুলো সিঙ্গারা। আমরা শুধুমাত্র এমন না যে আমরা 5 জন থাকি প্র্যাকটিসে, আমাদের ম্যানেজারও থাকে, আমাদের আরো শুভাকাঙ্ক্ষী, মানে আমাদের ফ্রেন্ডসরা থাকে প্র্যাকটিসে সামটাইমস। ক্রু মানে আমাদের হেল্পিং হ্যান্ডরা থাকে আর কি, দেখা যায় কি, ফ্রেন্ডস তা না, হ্যাঁ ওইভাবে সহযোগীরা থাকে, সহকর্মীরা থাকে, অনেকে। সহকর্মীরা থাকে। রাইট রাইট। হ্যাঁ, একদমই। correct। So, সবাইকে নিয়ে খাওয়াইতে তো হবেই আপনার। আর প্র্যাকটিস সেশনে তো চা একটু মুখে কিছু দিব, খাবো, এটা তো থাকেই। ওকে, দেন আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আর কে কি করে জিয়া ভাই? কার মানে কে বেশি মজা করে? আমরা হচ্ছে যেমন আমরা দূর থেকে যাই, তো প্র্যাকটিসটা হয় আমাদের বসুন্ধরায়। বসুন্ধরা আবাসিক এলাকা, আচ্ছা, এই এলাকাটায় থাকে আবাসিক, যেহেতু এখানকার আবাসিক বাসিন্দা হচ্ছে যে উনি আবাসিক বাসিন্দা, উনি 3 জন। ওকে, এই 3 জনই সবচেয়ে বেশি লেট করে, আর আমরা যারা মিরপুর থেকে যাই তারা আগে না যাই। এই যে ওই যে মক্কার মানুষ সহজ পায় না, মক্কার মানুষ সহজ পায় না। তো যেহেতু এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সো আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম না আর কি। আমাদের আসলে প্র্যাকটিস সেশনে যদি প্র্যাকটিস হয় তা না, পুরা ব্যান্ডের ডিসকাশন, আমরা যে এমন না যে আমাদের প্রতিদিন আমাদের মিট আপ হচ্ছে। তো প্র্যাকটিস আসা মানে হচ্ছে আমাদের গেট টুগেদার হচ্ছে, ওখানে আমাদের পুরা ব্যান্ডের টোটাল প্ল্যানিংটা হয়, আচ্ছা, আচ্ছা। মিটিং প্র্যাকটিসের হয়, বাইরেও অনেক কিছু অনেক কিছু হয় টোটাল ব্যাপার। মানে আবার আমাদের ধরেন যে মিলিয়েও নিতে হয়। একটা সিরিয়াস গান, মানে সিরিয়াস ভাবে একটা আবহ তৈরি হয়েছে, প্র্যাকটিস করতে হবে, অনেক কিছু আপনি ডিরেকশন দিচ্ছেন, হ্যাঁ, ওই এমন একটা টাইমে সবচেয়ে বেশি ফান করে ফেলে, মজা করে কে একটু বলেন তো? শাফিন ভাই। না আমি তখন সিরিয়াস থাকি, আমি যখন এমনি একটু মানে টাইমে তখন ফান টান করি, কিন্তু সব যখন সময় না, না মাঝে মাঝে একটু সেই ফানের গল্প শুনি না, এটা কি সেই বলবেন, আপনারা কেউ শেয়ার দিতে চান? নিজেরটা তো নিজে বলতে পারেন না। শাফিন ভাই, আমাদের তো ট্যুর থাকে, সো ট্যুরে তো এমন হয় যে আমাদের ধরেন গড়ে 10টা শো বা 8টা শো, আচ্ছা, তো দেখা যায় কি ব্যান্ডের সাথে 15 ডেজ অথবা 20 ডেজ আমাদের কেটে যাচ্ছে মাসের। সো শাফিন ভাই হচ্ছে কি আমাদের সবসময় মানে এন্টারটেনমেন্ট,
শাফিন ভাই থাকলে আমরা সবসময় এনজয় করি। আপনাদের যে গাড়িতে ট্যুরগুলো থাকে নানান বিষয়ে কথাবার্তা, অ্যান্ড মনে হয় এভরি 10 মিনিটস আমরা শাফিন ভাই থেকে একটা পাঞ্চ লাইন এভরি 10 মিনিটস আমরা পাই এরকম। না এখন এতক্ষণ গাড়িতে থাকতে হচ্ছে, তো ভূতের মতো বসে থাকলে তো ভালো লাগে না। ভূতের তো ব্যাপারটা ওইটাই যে আসলে আই সবসময় উইশ আমাদের আমি আপনাদের এইসব মজার সময়টাতে আমি মানে যুক্ত হতে পারতাম, আসলে যে ভাই এই আমাকে যে- একদিন নিয়ে নেন কোনো হ্যাঁ, একটা এই যে চুল tour বড় এ হওয়ার সাথে গানের এটা সম্পর্ক practice আছে। এর সময়। চুল বড় না হলে মানুষ এত ক্রিয়েটিভ হয় না। ওর চুল যত আমার বড় কিন্তু হচ্ছে চুল তত অনেক বড়। creative। তা আপনি ক্রিয়েটিভ, বেঁধে আসছি। সেটাই তো ওইখানে ফোকাস করে বলেছি। দেখেন চুল ছোট এখন যারা আছে তারা কিন্তু মাইন্ড করবে এখন। চুল ছোট তো কেউ নাই এখানে কেউ নাই, কিন্তু যারা দেখছে না, অত দূর পর্যন্ত ভাবি নাই, মানে ওই পর্যন্ত ভাবতে পারতেছে। চুল বড় হয়েছে তো এর জন্য এখন সবই পারতেছে। ওকে, এবার একটু কনসার্টে যেতে চাই, কারণ কনসার্টে আপনারা দারুণভাবে পারফরমেন্স করেন, সেটা আমরা খুব ভালোভাবে লাইভলি খুব সুন্দরভাবে এটাকে এনজয় করি। তো ভক্তদের অনেক উন্মাদনার গল্প থেকে অনেক অনেক মেমোরি থাকে কনসার্টে, হ্যাঁ অবশ্যই। সেটা যদি একটু শেয়ার করেন। আমি হ্যাঁ, ভক্তদের যেটা সেটা আমাদের কেউ না কেউ বলতে পারবে। আমি অন্য একটা প্রসঙ্গে একটু বলি এই কনসার্ট বিষয়ক। সেটা হচ্ছে যে আমাদের কনসার্ট নিয়ে যেমন সব ব্যান্ডই তো পারফর্ম করে, হ্যাঁ সব পারফর্মারই পারফর্ম করে, কিন্তু এই পারফরমেন্সের সাথে শোম্যানশিপ, পারফরমেন্সটাকে প্রেজেন্টেবল করা, এগুলো অনেক কিছুর সম্পর্ক থাকে। হ্যাঁ, তো শিরোনামহীন এই বিষয়টাতে যথেষ্ট আমি বলবো যে কেয়ারফুল, এবং হচ্ছে যে প্রেজেন্টেশনের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। ওকে, ইন টার্মস অফ হোয়াট, লাইক একটা কনসার্ট যে দেখতে আসছে সে হয়তো লাইফ টাইমে এই প্রথম কনসার্ট দেখতে এলো, হতে পারে এমন হতে পারে যে আর কখনোই তার দেখার সুযোগ হবে না, হতে পারে হতেই পারে। হ্যাঁ দেশের বাইরে চলে যাবে, হয়তো দেশি ব্যান্ডের কনসার্ট আর তার দেখা হবে না, সেটা হতে পারে। এরকম নানাবিধ বিষয় থাকতে পারে, যেটা হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা হয়। তো প্রতিটা কনসার্টেই কিন্তু আমাদের যেটা হয় যে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট করে যে একটা বিশাল মাপের কনসার্ট হবে, সেটা কিন্তু না। সেটা কিন্তু ইউজুয়ালি প্রতিটা কনসার্টে আমরা পাই না বা হয় না। কোনোটা অনেক বেটার অ্যারেঞ্জমেন্ট, কোনোটা অনেক দুর্বল অ্যারেঞ্জমেন্ট, এরকম ডিফারেন্সগুলো আসবে। বাট শিরোনামহীনের ওখানে কেয়ার থাকে যে আমাদের নিজেদের হাতে কয়টা জিনিস আছে, লাইক অর্গানাইজাররা হচ্ছে যে স্টেজটা বড় হবে না ছোট হবে, এটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে, আমাদের উপরে করে না। কতখানি লাইট থাকবে, কত প্রেজেন্টেশন হবে, সাউন্ড কোয়ালিটি কত ভালো হবে, সেটা পেছনে সে স্পেন্ড করবে কিনা, কারণ ওখানে বাজেটের হিসাব আছে, ওইগুলো আমাদের কন্ট্রোলে থাকে না। কিন্তু আমাদের কন্ট্রোলে কি কি থাকছে, যে আমাদের পারফরমেন্সটা আমাদের কন্ট্রোলে আছে। আমরা শুধু নট অনলি পারফরমেন্স, আমরা টোটাল প্রেজেন্টেশনের ব্যাপারে অনেক কিছু ভাবি, অনেক ক্রিয়েটিভ ইনপুট দিই। আমাদের পেছনে এখন ম্যাক্সিমাম কনসার্টে এলইডি স্ক্রিন থাকে, তো ওই স্ক্রিনটার মধ্যে আমাদের কিছু প্রেজেন্টেশন থাকে, যে প্রেজেন্টেশনগুলো হচ্ছে সামথিং ডিফারেন্ট, যেটা হয়তো আরেকজন পারফর্মারের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, কিন্তু শিরোনামহীনের ক্ষেত্রে আপনারা একটু এক্সক্লুসিভ থাকেন। এক্সক্লুসিভ থাকার চেষ্টা করি। এবং সেটা থাকতে গিয়ে যেটা করতে হয়, গত প্রায় 5 বছর যাবত আমরা এই প্র্যাকটিসটা করছি, যে আমরা ওইটাকে আপডেট করছি, বাহ, মানে প্রতি মুহূর্তে চেঞ্জও করে ফেলছি। ইটস নট যে আজকে যে কনসার্টটা দেখে গিয়েছে সে যে এরকম প্রেজেন্টেশন দেখেছে, দুদিন পরে যে আবার দেখবে সেম একই রকম হচ্ছে সেম না। দেখবে না, সে আবার ওইটার মধ্যে চেঞ্জটা পাবে। তো এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে চলার পথে এই যে 30 বছরের জার্নিতে শিরোনামহীনের নতুন গান দিতে হয়। একটা ব্যান্ডের অবশ্যই, ব্যান্ড মানে কি ক্রিয়েটিভ কয়েকজন সত্তা মিলে একটা ব্যান্ড করছে, যাতে লাইক ক্রিয়েশনটা আরেকজন করছে বাইরে থেকে, আমি জাস্ট ওইটা পারফর্ম করছি তা না, তাইলে তো আর ব্যান্ড নিজেরাই সৃষ্টি করছেন আপনারা। নিজেরা সৃষ্টি করতে হবে, দ্যাট ইজ ব্যান্ড। তো ওই জায়গাটায় কন্টিনিউয়াসলি বা রেগুলারলি অবশ্যই গান ডেলিভার করতে হবে, সো দ্যাট অডিয়েন্স ডিপ্রাইভড ফিল না করে, এটা এক। সেকেন্ডলি হচ্ছে সেটার মধ্যে প্রেজেন্টেশন থাকতে হবে, লাইক আমরা কিন্তু এই জন্য আমাদের ইভেন মিউজিক ভিডিও বা এগুলোর প্রেজেন্টের, কারণ এখন তো সব কিছু ইউটিউবে যায়, সো মিউজিক ভিডিও যাবে, ওই প্রেজেন্টেশনটাতে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। আমরা দেশের বাইরে গিয়ে এই যে বাতিঘর অ্যালবামের 2টা গান হয়ে গেল, দ্বিতীয়টা আমরা শ্যুট করেছিলাম মানালিতে ইন্ডিয়ায়, প্রথমটা শ্যুট করেছিলাম থাইল্যান্ডে, না সরি ওইটা থাইল্যান্ডে করিনি, কিন্তু থাইল্যান্ডে আমরা 5টা গানে শ্যুট করেছি। সো এই যে কাজগুলো করছি বা লোকেশনগুলোকে ডিফারেন্ট জায়গায় নিয়ে যাচ্ছি, থাইল্যান্ডে তো একটা আছে ব্যাংককে করেছি, একটা করেছি একটা আইল্যান্ডে, আরেকটা করেছি আরেকটা আইল্যান্ডে। উপভোগ ওয়াই? করি
আপনাদের সৃষ্টি, কিন্তু এটার পেছনে কত পরিশ্রম, কত কিছুতে মাথা খাটাতে হয়, হ্যাঁ, এবং মেধা প্রয়োজন, মেধা প্রয়োজন, ডিজাইনটা একদম রেডি করা তাই। প্রয়োজন। আর এই জন্যই আসলে আপনারা একটু এক্সক্লুসিভও থাকেন, কারণ দর্শক যেহেতু বারবার নতুনত্ব পাচ্ছে, আর এটাও আপনাদের একটা টেকনিক আমি বলবো, আমরা যে ওটা দিতে চাই। এই টেকনিকেই আসলে আজকে শিরোনামহীন, কারণ সবসময় নতুনত্ব নিয়েই হাজির হচ্ছে। একটু কনসার্টের যে উন্মাদনার গল্পগুলো আছে না, কনসার্টের উন্মাদনা হচ্ছে একটু এই শুনতে চাই। লাস্ট কনসার্টের কথাই বলি। গেলাম, গাড়িটা রাখছি, please. গাড়িটা রাখার সাথে সাথে একদল চলে আসলো, কি হয়েছে, ছবি তুলতে হবে। তো কনসার্টে দুই ধরনের মানুষ আসে, এক হইলো কি আপনাকে খুব ভালো মতো চিনে, আর এক হইলো আপনাকে চিনে না, কিন্তু ওরা যেই দেখে চুল বড় একজন হেঁটে যাচ্ছে আর ছবি তুলতে হবে। চুল বড় মানে হ্যাঁ, ওই যে কারণ একটু সেটা আগে তো সাধারণ না, বললেন। নিশ্চয়ই কোনো ঘটনা আছে, তো ছবিটা তুলবো। এখন একজন আসছে আমার কাছে যে ভাই আপনার সাথে ছবি তুলবো। আমি কি ঠিক আছে, আমার নাম বলো, যদি বলতে পারো তাহলে ছবি তুলবো। বললো আপনি রনি ভাই। আমি বলি আসো আসো, আমি কিন্তু রনি না। তো আমি ওর সাথে ছবি তুললাম, বললাম ওর আসল নাম কি? মজাটা বললো তো আপনি নিয়ে নিছেন। হ্যাঁ, তো আমি বললাম ওর নাম কি? বলে ও দিলশাদ ভাই। মনে আছে? তাও আমি আবার করে দিলাম যে দিলশাদ তো আমি না, ও ও হ্যাঁ, দিলশাদ আমি না, দিলশাদ ও। পরে আবার ওর সাথে ছবি তুলে ওরা বিদায় করছি। তো এরকম জিনিস চলতেই থাকে আসলে কনসার্টে, মানে বিভিন্ন কিন্তু আসলে ওরাও তো আসলে শিরোনামহীন ভক্ত, গানে বুধ থাকে, হয়তো ওই জিনিসটা একটু কনসিডার করেন, ভক্তরাই তো, তাই না? consider করি তো আমরা ওটা এনজয় করি। আপনি enjoy করেন অনেক জিনিসগুলো। না, এটা যেমন এটা এখন একটা মজার ঘটনার জন্য মজা জিয়া নিল, ভাইয়ের এটা বলবো। ঝুলিতে আরো বেশি আছে, 30 বছরের এক্সপেরিয়েন্স, একটু উন্মাদনার গল্প বলেন না না। না, অফকোর্স এরকম, মানে আমরা অনেক ক্ষেত্রে অনেক রকমের উন্মাদনা দেখেছি। ও যেটা বললো সেটা খুবই যেমন ইন্টারেস্টিং, মজার। এছাড়াও ইউজুয়ালি তো মানুষ আসলে 90%ই হচ্ছে যে কোন আর্টিস্টের গান শুনতে যাচ্ছে সেটা জেনেই যায় বা শুনেই যায়। So, ওখানে প্রচুর ভক্ত থাকে। ওকে, তা আমি একটা ঘটনা বলি, এটা ঘটেছিল ময়মনসিংহে। আমি একদম স্পেসিফিক এরিয়ার নামটা বলছি না, ওকে, বলাটা ঠিক হবে না এই জন্য। বাট যাই হোক, তা আমাদেরকে আগে থেকে বলা হলো যে ভাই অনেক লোক, বেশ আগের কথা বলছি কিন্তু, হ্যাঁ, অনেক লোক হয়ে গেছে, অনেক লোক মানে অনেক লোক, তা আমরা সিকিউরিটি দিতে পারবো না, যে কারণে ভাই কিছু মনে করেন না, আপনাদের গাড়িটার একদম লাইট টাইট সব হেডলাইট বন্ধ করে ফেলেন। বন্ধ করে আমরা খুব, মানে এটাকে বলে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার মতো, চুরি করে আর কি, চুরি করে করে ঢুকবো ভেন্যুতে, একদম সাইড দিয়ে চলে যাব, কেউ আর কিছু টের পাবে না। আমরাও ঠিক আছে ফাইন, কথাবার্তা বলবো না, চুপচাপ থাকলাম, সব ঠিক আছে। আমরা যাচ্ছি, হাফ ওয়েতে গিয়েছি, আর হাফ ওয়ে গেলে কিন্তু আমাদের গ্রিন রুম পর্যন্ত চলে যাব। আমাদের সামনে হচ্ছে ওই গাইড বসে আছে, অর্গানাইজারের এন্ড থেকে যে এসেছে, ওকে, সে গ্লাসটা নামালো, আমি বললো এই গাড়িতে শিরোনামহীন। দম আমরা ফাটাইছে। just মানে আমরা ভাবলাম কি এটা কোন ধরনের ব্যাক স্টেপিং, ওইটা কেন করলো? ঘরের শত্রু বিভীষণ টাইপের হয়ে গেছে, ওই নিজেদের কনসার্টে মারামারি লাগছিল। অ্যান্ড লিটারালি, না না, আমি একটু শেষ করি, ঠিক ওই কথাটা ওই যে বললো না, এদের বলার সাথে ধরিয়ে সাথে, দিন। হ্যাঁ ধরিয়ে দিন টাইপের সমস্ত লোক চলে আসলো এদিকে। এবং Oh আমাদের my তো ছিল God. একটা মাইক্রোবাস, মানে হাইয়েস্ট গাড়ি, ওটা ছাদের উপরে লোক উঠলো, এবং ওইখান থেকে লিটারালি আমরা নেমে গিয়েছিলাম, তারপর আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে গিয়েছিলাম, আমরা পারফর্ম করেছিলাম, এবং একটা ট্রাক এনে রেকার এনে ওইটাকে উঠাইতে হয়েছে, কারণ বালুতে ডেবে গেছিল ওইটা। ও মাই গড, মানে ওই গাড়ির উপরে লোক উঠে গেছে। হ্যাঁ, উঠে তো লোক তো দাবিয়ে ফেলছে, গাড়ি তো ডেবে গেছে। আমরা পরে পুকুর পাড়ে গিয়ে আড্ডা দিচ্ছি, হ্যাঁ, আমাকে বলছিল ভাই এখানে ওই গাড়ি উঠাইতেছে। বাসটা ভেঙে গেছে, সব ঢুকে গেছে, যে মানে যেন আপনারা পালান। তো ক্রিয়েটিভ কাজ করেনি, সাথে জীবন বাজি রেখে আপনাদেরকে আর কি আমাদের শুনেন না কি জন্য হয়েছে? গান And it গাইতে happens. হয়। আমাদের ওর কি বললো যে দরকার যেদিকে পারেন পালান। এখন আমি দেখতেছি যে এরা যাচ্ছে, এদের সাথে পুলিশ টুলিশ নিয়ে হেভি হুলস্থুল হয়ে জায়গায়। আমি বললাম কি আসতে, তখন চুল টুল ছোট ছিল, ওই কোনায় গিয়ে দাঁড়াইছি, কোনো সমস্যা নাই। সেফ জোন। দেখলাম হ্যাঁ, এদিক দিয়ে হুলস্থুল, পুলিশ টুলিশ, মানুষ সব ওই জায়গায় গেছে। কিন্তু আর আমি আপনি এদিক দিয়ে কিন্তু এখন দেখতেছি আর যে কি ভেজালের আপনি কিন্তু মধ্যে। এখন আর পালাইতে পারবেন এখন না আর এইভাবে। এটাই তো সমস্যা হয়ে গেছে। এটাই সমস্যা। এনিওয়ে, এই যে কনসার্টের কথা বলছি, কনসার্টে কোন গানটা সবচেয়ে বেশি শোনার জন্য অডিয়েন্সের কাছ থেকে রিকোয়েস্ট আসে? জিয়া ভাই বলেন তো। এখন যেমন খুব বেশি রিকোয়েস্ট আসছে মা, যেটা আমরা প্রথমে করে ফেলেছি। এর আগে আমাদের খুব রিকোয়েস্ট আসতো, যেটা আগের অ্যালবামে ছিল, তো তখন আসতো, সেটা হচ্ছে এই অবেলায়। তার আগে আমাদের হাসি মুখ নিয়ে খুব আসতো। সেখান থেকে একটা গান শোনান না। Okay. কোনো এক ভোরে মুখোশের জাদুকর, কোনো অবসরে চুপি চুপি বিষ দাঁত, তারপর বিপন্ন বিষণ্ণ তবু হার মেনে নিতে নয়, যুদ্ধ বা সন্ধি পরিচয় হারাইনি, খুন হয়েছি জাদুকর, ভেঙেছি তবু নত জানু, বসে নেই জাদুকর, শূন্য
করিডোরে পদচিহ্ন রেখে যায়, আগামীর বার্তা জানায়। হাত বাড়ালেই শুধু উল্লাস ধ্বনি, যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়। রহস্য আমায় ভাবায়। ভাল লাগে আসলে আপনাদের কাছ থেকে কথা না বলে মনে হচ্ছে গানই শুনি, শুধু লস হয়ে গেছে আজকে আমার। এনিওয়ে, আপনারা প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছেন, ট্যুর নিয়ে একটু শুনতে চাই আপনাদের সবার কাছ থেকে। প্ল্যানটা কি? না, প্ল্যানিংটা হচ্ছে যে এটা আমাদের প্ল্যানিংটা একটু যেরকম ছিল ঠিক ওভাবে এখন নাই। প্রথমে প্ল্যানটা ছিল হচ্ছে ইউএসএ এবং কানাডা একত্রে আমাদের ট্যুরটা হওয়ার কথা ছিল। তো হুইচ ইজ এর মাঝে আনফর্চুনেটলি অনেক রকমের ঘটনা ঘটলো, লাইক ইউএসএ ইন্টারন্যাশনালি অনেক যুদ্ধে জড়িয়ে গেল বা ওইটাতে, হ্যাঁ ওই জায়গাটা থেকে ওদের এই যে ভিসা প্রসেসিং বা এগুলোতে অনেক ডিলে এবং অনেক রকমের ইস্যুস চলে আসলো। তো আমাদের ইউএসএ ট্রিপটা এই জন্যই এই মুহূর্তে পসিবল হচ্ছে, পোস্টপোন করা হয়েছে বা পরে হবে, পিছিয়ে যাচ্ছে। কানাডা যাওয়া হচ্ছে। কানাডায় যে কারণে যতটা মানে অনেক বেশি জায়গায় হয়তো যাওয়া হতো, বা ইউএসএতে অনেকগুলো শো ছিল, প্রায় 16টা কনসার্টের অফার ওখানে ছিল, ডিজাইন করা হচ্ছিল ওইভাবে। ওই অতটা বর্ণাঢ্যভাবে হবে না। কানাডা যাব, টরন্টো লাইভ আছে, সেটা করে আমরা দেশে ফিরে আসবো। এবং দেশেও আমাদের ইন দ্য মিন টাইম আবার অন্যান্য অফার্সগুলো যেগুলো এসেছে সেগুলো আবার চলে এসেছে। ইন্ডিয়ার বেশ কিছু অফার আছে, আই ডোন্ট নো, ওখানকারও ভিসার কিছু ইস্যুস আছে। সো আমরা না এখন এমন একটা পরিস্থিতি চলছে, ঠিক সামনে কি কি ঘটবে বা কনসার্টের স্কেজুলগুলো কিরকম এটা বলা এত ডিফিকাল্ট, আমরা নিজেরাই জানি না। একটু আনপ্রেডিক্টেবল একটা অবস্থার মধ্যে দিয়ে সিচুয়েশনটা একটু আনপ্রেডিক্টেবল, দেশ এবং দেশের বাইরে বোথ। আমি সেটাই আসলে মানে বলছিলাম না, মানে একটা গুড থিং হচ্ছে আগে একটা সময় আমরা দেখতাম যে সোলো আর্টিস্টরা গিয়ে সব সময় বিদেশে পারফর্ম করতো, এখন ব্যান্ডস গুলো যায়, কারণ একটা ব্যান্ডকে ক্যারি করা মানে অনেকগুলো মেম্বারকে ক্যারি করা, একদম অনেক বড় একটা। হ্যাঁ, সো এই কালচারটা স্টার্টেড অলরেডি। সো অনেকগুলো ব্যান্ড আমাদের দেশের স্বনামধন্য সবগুলো ব্যান্ড মোটামুটি ইন্টারন্যাশনাল ট্যুর করছে। সো এটা আমাদের জন্য একটা কি বলবো, এটা একটা খুব ভালো ব্যাপার, যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো ব্যাপার। সো স্টার্টেড, আমরা বেশ কয়েকটা দেশে তো আমাদের লাস্ট ট্যুর ছিল, সামনেও অনেকগুলো ট্যুর আছে। ইউরোপেও আমরা করেছি। এই বিষয়টা আমার মনে হয় যে কমিউনিটি চেঞ্জের সাথে একটা সম্পর্ক আছে, যেটা ইশতিয়াক বলছিল। লাইক মানে একটা টাইমে হয়তো দেখা যেত যে কমিউনিটিটার ক্যারেক্টারটা যেরকম, মানে বাঙালি কমিউনিটির ক্যারেক্টার, সেটা চাইতে চেঞ্জ না আসলে তো আর এই পরিবর্তনটা আসতো না। তখন কিন্তু শুধুমাত্র একটা ব্যান্ড নয়, শুধু একজন পারফর্মার যেহেতু, সেটা সোলো আর্টিস্ট হতে পারে অথবা ব্যান্ডের শুধুমাত্র ভোকালকে নিয়ে যাওয়া, বাট এখন সেই জায়গা থেকে পরিবর্তনটা এসেছে, দ্যাট ইজ পজিটিভ ডেফিনেটলি। ওকে, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং হোপ ফর দ্য বেস্ট ফর কানাডা ট্যুর। এন্ড অলসো আপনারা নতুন নতুন গান নিয়ে হাজির তো হচ্ছেনই, আরো আসেন নতুন নতুন ক্রিয়েশন নিয়ে। আয়োজন শেষ করতে হচ্ছে, আমার ইচ্ছে করছে না, তাও সময়টা শেষ। সো তিব্বত লাক্সারি সো প্রেজেন্টস কার্স 24 পাওয়ারড বাই টাইফুন ফেব্রিকের আয়োজনে আপনারা এসেছেন, অসংখ্য ধন্যবাদ। শেষটা করতে চাই এই অবেলার সাথে, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ চ্যানেল 24 আমাদেরকে ইনভাইট করার জন্য। সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকবে। থ্যাংক ইউ। শুরু করি। বেলায় তোমারই
আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত বেলায় কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় সেই কবেকার ভায়োলিন বেজে যায় কত দিনে প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ কখনো অভিমান অবাধ পিছু টান জানি না কি কষ্টে অবেলায় তবু অনির্বাসন বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসা